নমস্কার, শুভ সন্ধ্যা। সিএর স্বাগতাই মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। দেখুন, পরিবেশে যদি আঘাত পড়ে কখনো, তো পরিবেশ তো ছেড়ে কথা বলে না। বিশ্ব পরিবেশ দিবস এই বার্তাটা আমরা প্রতিবার শুনি। তো কালের নিয়মে যদি কেউ কোনো রকম আঘাত দেয়, তার পাল্টা আঘাত হবে। ওই নিউটনস থার্ড লয়ের মতন ব্যাপারটা। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো আমরা এটা কেন বলছি আজকে হঠাৎ হাল্লা বলে শুরুতেই, সেটা বুঝতে পারবেন। মানে আমরা যদি একটু পুরনো ছবিগুলোর মধ্যে দিয়ে একটু আপনাদেরকে সারাউন্ড করাই, বারবার যদি একটুখানি আবারও ঘোরাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, বিষয়টা হয়তো সিমিলারলি তাই হচ্ছে। মানে এই স্বঘোষিত এক সেনাপতি বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজবে। তো এই 4 তারিখের পর ডিজে বাজা, ডিম খাওয়ার মতন যে ছবিটা আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাইরে বেরোলে ডিমও খেতে পারেন, সেই মুখ দিয়ে ডিম পড়ে যাচ্ছে, পচা ডিম, সেই ছবিটা আমাদের মনে পড়ে যায়। একই সঙ্গে মনে পড়ে যায় ওই কচু বনে একজন লাথি খেয়ে পড়ে গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পারছেন, জয়প্রকাশ মজুমদার। তার বিরুদ্ধে এমন অভিযোগ, 12 বছর ধরে নাকি বাড়ি দখল করে বসে আছেন, পরবর্তীতে গ্রেপ্তার হয়েছেন, সেও ডিম খেতে খেতে বেঁচে গিয়েছেন। তো আমরা এই কারণে এই কথাটা বলছি যে একটা সময় প্রবল অত্যাচার, সাধারণ মানুষকে লাগাতার যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে লুট করা হয়েছে, যেভাবে সিন্ডিকেটের দাপটে সর্বশান্ত করা হয়েছে, তার মধ্যে তো চুরি, দুর্নীতি, রাহাজানি কিছু আর বাদ নেই। একদিকে দলের এক হেভিওয়েট সেই নেতা পলাতক, এক নেতার ভাই তোলাবাজিতে শ্রীঘরে, আজ মেয়র দিয়েছেন ইস্তফা, আর শীর্ষ নেতৃত্ব দলের যিনি সেনাপতি, আবারও বলছি আমরা, সেই সেনাপতি খালি আদালতের চক্কর কাটছে। একটা সরকার চলেছে 15 বছর, কি চলেছে আলটিমেট, আজকে গিয়ে হয়তো তার সামগ্রিক ছবিগুলো স্পষ্ট হচ্ছে। আমি যদি একটু পুরনো ছবিগুলো আবারও দেখাই, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দেখাচ্ছি আমরা, সেই সেনাপতির ছবি আপনারা দেখছেন। আর এরপর আমি আরো একটা ছবিতে চলে যাওয়ার চেষ্টা করি, জয়প্রকাশ মজুমদার, যেটা বলছিলাম আমি। ওই দেখুন জয়প্রকাশ মজুমদার বেরিয়েছে। আমি একটুখানি কচুবনের ছবিটাও দেখাতে বলবো, যদি থাকে আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদি থাকে তাহলে পাশে চালাও, কারণ আমরা সেই ছবিটাকে মনে রেখেছিলাম। লাথি খেয়ে কচুবনে পড়লেন জয়প্রকাশ মজুমদার। এরপর গ্রেপ্তারির পর ডিম খেতে খেতে বেঁচেছেন। মানুষের জনরোষ, ওই মানুষ এবার ডিজে বাজাচ্ছে, সাধারণ মানুষ এবার ডিজে বাজাচ্ছে, সেই ডিজে আমরা দেখতে পাচ্ছি। সেনাপতি ডিজে বলেছিলেন, মানুষ ডিজে বাজিয়ে দিচ্ছেন। কতটা ভয় পাচ্ছেন এরা, সেটা প্রত্যেকের ছবিতে স্পষ্ট। কোন নেতা খাটের তলায় লুকোচ্ছেন, পুলিশ এসে বার করছে। আমরা লাগাতার এই ছবিগুলো দেখছি। কেউ রাস্তায় বেরোচ্ছেন, কোন বিধায়ক, তাকে ঘিরে স্লোগান চলছে, কেউ ধরে রেখে দিচ্ছে, বলছে টাকা লুট করেছে, চোর চোর। প্রতিদিন প্রতিনিয়ত এই ছবি কন্টিনিউয়াস চলছে। 15 বছর ধরে একটা দল পশ্চিমবাংলায় রাজত্ব করেছে, তার এই হাল ভাবতে পারছেন একবার? আমি সেই স্বঘোষিত সেনাপতির বক্তব্যটা শোনাই একবার। ডিজে বাজবে 4 তারিখের পর, শুনুন একবার। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। এবার জনতার ডিজে বাজানো দেখবেন। চলুন নিয়ে যাই একটুখানি আপনাদেরকে। সৌরভ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, তো এর পরবর্তী পালা কি অরূপ বিশ্বাসের? প্রশ্ন তো থাকছেই। আর এই প্রশ্ন চলতে চলতেই আজ বিকেল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সুরুচি সঙ্গে, সেখানে জনতার ডিজে বাজিয়ে দিয়েছে। এই দেখুন সেই ছবি, সুরুচি সঙ্গের ক্লাবের ভেতরে ঢুকে জনতা বাজিয়েছে ডিজে। এই দেখুন সেই ছবি। চোর ধরা পড়তে লাগাতার মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে, এটা মানুষ বলছেন, তাদের অভিযোগ এটা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।
তোলাবাজি শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার, আর সেই জায়গায় সেই অভিযোগ যিনি অভিযোগ করেছিলেন সেই অভিযোগকারী মহিলা, তার বক্তব্য আমি শোনাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাজ্যের ক্ষমতা পালাবদলের পর আমরা যে ছবিটাই মুহূর্তে দেখতে পাচ্ছি তা মারাত্মক। মানে এদের বিরুদ্ধে সকল যারা নেতা তাদের বিরুদ্ধে লাগাতার যা যা অভিযোগ ছিল, মারাত্মক মারাত্মক অভিযোগ। আর এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্লাবের ঘর ভাঙা হচ্ছে, কারণ ওই কাজ চাইতে গেলে পরে টাকার দাবি থেকে শুরু করে ভয় দেখানো। যিনি মহিলা অভিযোগকারিনী বলছিলেন তার এক সহকর্মীকেও 45,000 টাকা দাবি করেছিলেন। বিভিন্ন জায়গায় কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তোলাবাজি, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, কি নেই অভিযোগে। আজকে জনতা ডিজে বাজিয়ে দিয়েছে। আমি একটু অভিযোগকারিনীর বক্তব্য শোনাই, আমি আলোচনায় আসবো, অনেকটা সময় চলে গিয়েছে, আলোচনায় আসবো। তার আগে অভিযোগকারিনীর বক্তব্য শোনাই আপনাদেরকে, শুনুন। আমি 2 বছর ধরে কাজ পাই না, 2 বছরের ওপরে আমি বসে রয়েছি। আর ব্যান তো আমি 2017 থেকেই হয়ে গেছি, 2026 9টা বছর আমি ব্যান হয়ে গেছি। তো আমি কাজ পাই না বলে মাঝে মাঝেই আমাদের গিল্ডের অফিসে বাপি মালাকার আমাদের সেক্রেটারি, ওনার কাছে গিয়ে কাজ চাইতাম। উনি আমাকে কাজটা দিত না, হ্যারাস করতো, বলতো কাজ নেই। ঠিক আছে, আমি বলতাম যে কেন কাজটা দেওয়া হচ্ছে না। তা উনি তার পরিপ্রেক্ষিতে বলেছিল যে, অফিসেই বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রিয় মানুষ হতে হয়। এবার প্রিয় মানুষটা কার হতে হয় সেটা তুমি বুঝে নাও। যে আমাদের মাথায় আছে স্বরূপ বিশ্বাস, এবং উনি এবার ওনাদের যে সিন্ডিকেটের র্যাকেট চলে তাদেরই হয়তো প্রিয় মানুষটা হতে হয়। স্বরূপ বিশ্বাস আমাদের প্রেসিডেন্ট ছিল তখন ফেডারেশনের। আমি বাপি মালাকারের নামে একটা চিঠি দিয়েছিলাম। ওই চিঠিটা তুলে নেওয়ার জন্য আমাকে 3 তারিখে শান্তনু দে রাতে 10:30টার সময় ফোন করে বলেছিল যে তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না। আমি যদি কালকে 4 তারিখ আমি যদি সন্ধ্যেবেলা তোমার বাড়িতে আসি, আপত্তি আছে? তা উনি 4 তারিখে যথারীতি 8:30টার সময় আমার বাড়িতে আসে শান্তনু দে। থ্রেট প্রথমেই যেটা দিয়েছিল, তুমি এই চিঠিটা তুলে নাও বাপি মালাকারের নামে, ওদের সঙ্গে পেরে উঠতে পারবে না, না হলে স্বরূপ বিশ্বাস আর বাপি মালাকার তোমাকে মার্ডার করে দেবে, আর এমনভাবে মার্ডারটা করবে যেটা দেখানো হবে যে তুমি সুসাইড করেছো। না, আমাকে তো বলা হয়েছিল যে মেয়ে সাপ্লাই দিয়ে কাজ করো, আর না হলে স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার বা বাপি মালাকারের বেড পার্টনার হও। এই ঘটনার পিছনে শুধু কি স্বরূপ বিশ্বাসের হাত রয়েছে? উনিই তো হচ্ছে মাথা, উনি মেন প্রিন্স যাকে বলে, রাজা। উনি সব সেনাপতিদেরকে চালাতেন, যেরকম সেরকম চলতো তারা। একটা সিন্ডিকেট র্যাকেট যাকে বলে। তাহলে এবার ভাবুন কোথায় সিন্ডিকেট নেই, ছোট থেকে বড় আর তার মাঝামাঝি যারা, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট, সবকিছুতে সিন্ডিকেট, তলাবাজি, দুর্নীতি, একেবারে আখড়ায় পরিণত হয়ে যাওয়া একটা দল। সেই দলের আজকে কি অবস্থা কার্যত আপনারা দেখে বুঝতে পারছেন। মানে এই অপরাধী চক্র বা এই সিন্ডিকেট চক্র তাসের ঘরের মতন কার্যত ভেঙে পড়েছে, দলটাই শেষ হয়ে গিয়েছে, তলানিতে চলে গিয়েছে। আজকে হচ্ছে এই পরিস্থিতি, একে একে গ্রেপ্তারি এবং তারপর সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে ডিজে বাজিয়ে দিচ্ছে। আজকে এই হচ্ছে অবস্থা বা ছবি। আজকে অবশ্যই আলোচনায় যেতে হবে, কারণ আমরা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, তোলাবাজি, শ্লীলতাহানি, টেকনিশিয়ানদের ওপর জুলুম, যা যা অভিযোগ রয়েছে, সেই গোটা পরিস্থিতি নিয়ে আমরা ডেফিনেটলি শুরুতে আলোচনায় আসবো, কারণ তারপরে একাধিক প্রেক্ষাপট রয়েছে আজকের আলোচনা। যারা উপস্থিত রয়েছেন প্যানেলিস্টরা পরিচয় করে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র, ফাল্গুনী থেকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন টিএমসি সমর্থক সৌরভ প্রিয় দত্ত, সৌরভদাকে স্বাগত। রয়েছেন আমাদের সঙ্গে সুজিত পাটওয়ারি, কংগ্রেস মুখপাত্র, সুজিত আপনাকেও স্বাগত। আমি ফাল্গুনীদির কাছে আসি। ফাল্গুনীদি, এই তো 4 তারিখ ডিজে বাজবে, আজকে মানুষ ডিজে বাজিয়ে দিয়েছেন, সুরুচি সঙ্গের ক্লাবের ভেতর ঢুকে মানুষ ডিজে বাজাচ্ছে। এই দলটার কি অবস্থা? আর সব থেকে তাৎপর্য রাখছে স্বরূপ বিশ্বাস, যাকে গতকাল গ্রেপ্তারের পর যা যা অভিযোগ আমরা শুনলাম, তোলাবাজি, শ্লীলতাহানি, জুলুম, টলিপাড়াকে শিল্পক্ষেত্র নয় বরঞ্চ তৃণমূলের একটা যে বড় সিন্ডিকেট বা আখড়ায় পরিণত করেছিল, তার প্রমাণ দেখছি আমরা। দেখুন, অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই এই সিন্ডিকেট রাজ মুক্ত ছিল না। থ্রেড কালচার, সেটা টলিপাড়া বলুন বা সাধারণ মানুষের ক্ষেত্রে যে কোনো জায়গায় থ্রেড কালচারের প্রতিষ্ঠিত করেছিল, এবং ক্লাব এই জায়গাগুলো ছিল এই থ্রেড কালচারের কেন্দ্রবিন্দু, যার জন্য জনরোষ আছড়ে পড়েছে এই ক্লাবের ওপরে। এখান থেকেই এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস
তার স্ত্রী আবার কাউন্সিলর। তো এই যে একদম ক্ষমতাবান যারা রয়েছেন, তারা ক্ষমতা নিয়ে কিভাবে থ্রেট কালচার করতে হয়, আমি একদিন বলেছিলাম যে প্রত্যেক জিনিসের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আজকে সেই বিপরীত প্রতিক্রিয়া যখন ক্ষমতার বদল হয়েছে, দেখুন আজকে মানুষ কিন্তু সেখান থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা কি কি করেছে। আজকে কিন্তু তারা বলতে পারছে না যে আমি করিনি, কারণ প্রত্যেকটা জিনিস এখানে মানুষ বলছে, কোনো বিজেপি বলছে না, অন্য কেউ বলছে না, সাধারণ মানুষ এসে দাবি করছে যে তাদের উপর কী ধরনের অত্যাচার হয়েছে। শুধু তোলাবাজি শুধু নয়, মনোরঞ্জন করার জন্য মহিলাদের নিয়ে যে বলে না মা মাটি সরকারের মানুষ, যে মানে মা মাটি মানুষের সরকার বলতো, মহিলাদের কথা ভাবে, মায়েদের কথা ভাবে। আজকে ভাবুন যে বেড পার্টনার না হলে তার কাজ মিলছে না, তাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট সেইভাবেই তাকে বলছে, সেই জন্য তার 9 বছর ধরে সে কাজ পায়নি, 2 বছর ধরে একদমই বন্ধ। তাহলে আজকে এই যে তৃণমূল, তাদের নেতারা কোন জায়গায় গেছিল, মানে কি বলবো, এখানে শুধু সিন্ডিকেট রাজ, তোলাবাজি সেটা নয়, মহিলাদের শুধু সন্দেশখালি নয়, আমরা সন্দেশখালি বলছি, সন্দেশখালিতে পিঠে বানাবার নাম করে ডাকা হতো, সেটা প্রকাশ্যে দেখা গেছে। এরকম পিঠে বানাবার নাম না করে অন্য কিছুর নাম করেও যে এসো বসো কথা বলো কাজ পাবে, সেই নাম করেও যে বড় বড় কলকাতাতেও ডাকা হতো বা হয়েছে, সেটা কিন্তু আজকে আস্তে আস্তে সামনে আসতে আরো আসবে। এটা তো সবই শুরু। অনেক দিন ধরে আমরা মানুষকে থামিয়ে রেখেছিলাম যাতে কোনো গন্ডগোল না হয়, কেউ যাতে কারোর ওপর না বলে, মানুষ যাতে ঠিকভাবে থাকে, অত্যাচার যাতে না হয়, আমরা এটা চাই না। কিন্তু হ্যাঁ, যারা অত্যাচার করেছে মানুষের উপর, যারা 21-এ দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হয়েছে, যারা বাড়ি থাকতে পারেনি, যাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে, তারা তো আজকে বলবেন। কত মানুষকে আপনি বন্ধ করে রাখবেন, তারা কত অত্যাচার, ধরুন যাদের অত্যাচারে আজকে তার বাড়ির ছেলেটা মারা গেছে, নৈহাটিতে হয়েছে, জগদ্দল হয়েছে, তার মাটা মারা গেছে, তাদের বাড়ির পরিবার কতদিন চুপ করে থাকবে আপনি বলুন তো? তারপরে ওরা বড় বড় কথা বলে। আর এই যে বলছে না চুল্লি, শুধু চুল্লি করে রাখবে, তিনি বলেছিলেন না ডিজে বাজাবে নয়, তিনি ভালো করে চুল্লিও তৈরি করে দেবে, তার মানে মেরে তাদেরকে চুল্লিতে পুড়ে দেবে। এবং এই যে দেখুন, এই যে আমরা অভয়ার ঘটনার সময় বলেছিলাম যে এমনভাবে মরবে, মারবো যে সেটা মনে হয় সুসাইড করেছে, মানে এই যে প্ল্যানিং, এটা কিন্তু একদম নিচ থেকে ওপর অবধি, সেটা কিন্তু এই যখন ক্ষমতায় ছিল প্রত্যেকটা কাজের মধ্যে এই বিষয়গুলো কিন্তু বিদ্যমান। আপনারা যদি আজকের ঘটনার সাথে, আজকের কথার সাথে সেদিনকার যে ঘটনাগুলো ঘটেছে মিলিয়ে দেখেন, দেখবেন এক এক করে প্রত্যেকটা বিন্দুর সাথে বিন্দু কিন্তু মিলে যায়। কি ভয়ঙ্কর! এবং এইভাবেই এত ভয়ঙ্কর, এবং আমি বলছি এই কারসাজি, এই অত্যাচার, এই অনৈতিকতা, মানে সিন্ডিকেট এবং এই অনৈতিক কাজকর্মের মধ্যে যে জড়িত রয়েছে প্রত্যেকটা মানুষ, এটা একদম মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে অভিষেক ব্যানার্জি, প্রত্যেক নেতা এটা কিন্তু জানতেন এবং এটাতে তারা সহমত পোষণ করেছেন, এটাতে তারা সাপোর্ট দিয়েছেন, পুলিশকে সামনে রেখে করেছেন, পুলিশকে ব্যবহার করেছেন, এবং ক্ষমতার যে কতটা ক্ষমতাকে এইভাবে ব্যবহার করা যায় ভালো কাজে নয়, এইভাবে তারা নিজেদের আয়েশ, নিজেদের ক্ষমতা, নিজেদের অর্থ তোলা এবং নিজেদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করেছে, সমাজকে কিভাবে বিধ্বংস করেছে সেটা কিন্তু আজকে মানুষের ক্ষোভের মাধ্যমে না বলে হয়তো থাকতে পারবেন না কেউ, কোনো মানুষ। ইনফ্যাক্ট আমি রুদ্রনীল ঘোষের একটা বক্তব্য শোনাই। এই গ্রেপ্তারির পর রুদ্রনীল ঘোষ খুব তাৎপর্য মন্তব্য করেছেন। কি সেই মন্তব্য শুনুন। আমাদের ভাগ্যে তো সেটাই লেখা হয়েছিল, যারা আমরা পশ্চিমবঙ্গবাসী, যারা কাজ করতে চেয়েছিলাম সততা নিয়ে এবং যোগ্যতা নিয়ে। যোগ্যর কোনো দাম ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা এই সরকারের এবং শাসক দলের, যিনি পশ্চিমবঙ্গের অপরাধ অন্যায়কে দেখতে পেতেন, যিনি মানুষের অধিকার খর্ব করা, মানুষকে লুট করার যন্ত্রণা দেখতে পেতেন, প্রতিবাদ করতেন, যিনি সত্যকে আশ্রয় করে নিজের যোগ্যতাকে অবলম্বন করে বেঁচে থেকে নিজের জীবিকা এবং জীবন চালাবার চেষ্টা করতেন, তাঁরাই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুচক্ষের বিষ। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লুঠের আদর্শে অনুপ্রাণিত হয়ে টলিউডে এই অরূপ এবং স্বরূপ বিশ্বাস, তারা সারা ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে নিয়ম নেই, যে নিয়মগুলো শিল্প জগৎকে ধ্বংস করে, শিল্পের পরিবেশকে নষ্ট করে, সেইগুলোই তারা করে গেছেন। টেকনিশিয়ানস, শিল্পী, প্রযোজক, পরিচালক একে অপরের মধ্যে সম্পর্ক খারাপ করিয়েছেন। তারা এমন পরিবেশ তৈরি করেছিলেন লুটের রাজত্ব, যেখানে তাদের পাপের আপনি যদি অংশীদার না হন
তো তাহলে আপনার কাজ জুটবে না। আর যদি আপনি আপনার নিজের পেট ও পরিবার বাঁচাতে চান, অরূপ স্বরূপ বিশ্বাসদের অন্যায়ের পার্টনার হন। এই সিলেবাস তারা তৈরি করেছিলেন, যা মানবাধিকার বলুন, নাগরিক অধিকার বলুন, যার পক্ষে ভয়াবহ, গণতন্ত্রের পক্ষে ভয়াবহ। তো সময়ের নিয়ম, ধর্মের কল বাতাসে নড়ল, অহংকারের পতন হলো, দিশেহারা হলেন তথ্য সংস্কৃতি। বিশ্বাস ব্রাদার্সদের কুকর্ম, আর সেই কুকর্ম এবার মানুষের মুখে খুব স্বাভাবিকভাবে আমরা শুনতে পাচ্ছি যে ছবি। আমি সৌরভদার কাছে আসবো, তার আগে একটা বিরতি আমাকে নিতে হচ্ছে। বিরতির পর দ্রুত ফিরবো, সংক্ষিপ্ত বিরতির পর আলোচনায় আসবো, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর। আমি সৌরভদার কাছে আসবো কারণ সৌরভদাকে আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে তার লেখাও আমরা পড়ি। মেরুদণ্ড সোজা রেখে তৃণমূল কংগ্রেসের সমর্থন তিনি করেন। আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিগুলো দেখবার পর সৌরভদা, লজ্জা লাগছে দলটার প্রতি? না, দলটার প্রতি না, অবশ্যই যে মানুষগুলো এই দলে ঢুকে এই ধরনের কালচার তৈরি করেছেন অবশ্যই লজ্জা লাগছে। এই বিষয়টা যে এখন এইভাবে চোখের সামনে এসেছে তা নয়, এগুলো বহুদিন ধরে আমরা সবাই জানি। হ্যাঁ, এটা যে অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস যেভাবে ইন্ডাস্ট্রিকে, টলিউড ইন্ডাস্ট্রিকে তারা একটা রাজনীতিকরণ করে দিয়েছিল এবং প্রত্যেকের গায়ে একটা দলের দাগ দিয়ে দেওয়া, এই জিনিসগুলো তো হয়েছে, এগুলো তো অস্বীকার করে লাভ নেই। এবার বলবেন আগে বলেননি কেন, এখন খুব বড় একটা প্রশ্ন সবসময় সবাই করে, আগে বলেননি কেন। এখন বিষয় হচ্ছে কোনো একটা দল যখন আমরা করি, সেখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দলের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য আমাদেরকে টিভিতে এসে লড়াই করতে হয়েছে বা চুপ থাকতে হয়েছে। কিন্তু আজকে যখন আমি দেখতে পাচ্ছি আমার ঘরটাই পুরো ভেঙে যাবে, তো সেই সময় যদি আমি এখনো যদি না বলি তাহলে আর কবে বলবো? হ্যাঁ, তো আগে বলেননি কেন, এই প্রশ্নগুলো যারা করেন তারা হচ্ছে মহামূর্খ। আগে বলেননি কেন, আগে অনেক কিছুই বলা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো, দেখো এই যে দলটা নষ্ট হলো কার জন্য, এটা তো বলতে পারবে না। দেখুন, আমি একটা খুব পরিষ্কার কথা বলি, আমি বরাবর এই কথা বলেছি, আমাকে দল করে খেতে হয় না, দল করে কোনোদিন কামাই করিনি। আমি তোমাকে বলি 1991 সাল দেখেছি, 1996 সালের নির্বাচন দেখেছি, 2001, 2006 এই পর্যন্ত বিরোধী রাজনীতি করেছি। সেখানে দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনোদিন সেই বিরোধী রাজনীতি করার পরে কাউকে পালিয়ে যেতে হচ্ছে এই বিষয়টা দেখিনি। 2026-এ হারার পরে যেভাবে লোকজন পালিয়ে যাচ্ছে, কেউ লুকিয়ে পড়ছে, নৈহাটির বিভিন্ন হ্যালো স্যার, বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব, বিভিন্ন সিনেমা আর্টিস্টরা যারা বিভিন্ন প্ররোচনামূলক ভাষণ দিয়ে আমাদেরকে দিয়েও ভাষণ করিয়েছে, তারা পালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সিদ্ধারা সোজা করে আছি। তো এই জায়গাতে একটা জিনিস পরিষ্কার না বললেই নয়, যেটা মানতে হবে, না মানলে তো হবে না। এ দেখো, আমরা রাজনীতির না প্রত্যেকটা পাঠ পড়ে পড়ে উপরে উঠেছি একদম ছোট থেকে। আমার বাবা কাউন্সিলর হয়েছে, কংগ্রেস আমলে দাঁড়িয়েছে, হেরেছে, 2-3 বার দাঁড়িয়েছে, হেরেছে, 2009 সালে আবার জিতেছে। আমিও ছাত্র পরিষদ করতে 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 এখন একটা জায়গাতে মোটামুটি আছি। কিন্তু এখন যদি দেখা যায় যে আমার বাবার জন্য, মানে বাবার ছেলে আমি, তার জন্য আমি হঠাৎ করে এমপি হয়ে গেলাম, আমার বাবার জন্য আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম, মুখ্যমন্ত্রী হয়ে গেলাম, তো সেটা তো আমি ক্লাস 1 থেকে জাম্প করলাম একেবারে এমএতে, মানে আমি 2, 3, 4, 5, 6, 7, 8 গ্র্যাজুয়েশন কিচ্ছু করলাম না, আমি হয়ে গেলাম সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী বা এমএ পাস করা। ফলে এই ক্ষেত্রে যারা এরকম হয়েছে তাদের জন্য এই দলটা শেষ হয়েছে। আর আইপ্যাক টাকা পয়সা খেয়ে বিজেপির দালালি করে, মানে বিজেপিকে খবর দিচ্ছে তৃণমূলকে খবর দিচ্ছে বিজেপির, এই ধরনের অসভ্যতা করে আজকে দলটা একেবারে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেওয়ার পরেও এটা বুঝতে পারলো না কেউ আইপ্যাক এইসব। না, কে বলেছে বুঝতে পারেনি? কে বলেছে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরেছে আইপ্যাক কি করছে। অনেক নেতা মুখ খুলেছে, মদন মিত্র যখন মুখ খুলে, যখন মদন মিত্রকে শোকজ করেছে, যখন কুণাল ঘোষ মুখ খুলেছে, কুণাল ঘোষকে শোকজ করেছে। আজকে দেখা যাচ্ছে যে নাকি বলতো, যে লাট সাহেব বলতো যে 7 বছর বয়সের লোকরা দৌড়াতে পারে না, এখন ইয়ং ব্লাড দৌড়াবে, ডিক টিক টিক খেলা হবে, এসো দেখি খেলা হবে, ওই নাচানাচি করতো, সেই নাচানাচি করা ইয়ং ব্লাড এখন ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। আর যে বৃদ্ধগুলো নাকি দৌড়াতে পারতো না, আজকে সেই কুণাল ঘোষ, আজকে সেই মদন মিত্র, আজকে সেই কল্যাণ ব্যানার্জিরা রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে দাঁড়িয়ে আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে দাঁড়িয়ে আছি। আর ওই হ্যালো স্যার আজকে লেজ গুটিয়ে নৈহাটির বুকে লুকিয়ে রয়েছে কর্মীদেরকে বিপদে ফেলে। আজকেই তো বলার সময়। আমি তীব্র ধিক্কার জানাই, এবং যারা যারা এই ধরনের কাজ করেছে আমি বলবো আইনের মাধ্যমে এদের প্রত্যেকের জন্য এমন শাস্তি হয়, এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব কোন দলে না থাকে। মারাত্মক ফাল্গুনি দি, মারাত্মক মন্তব্য। দেরিতে হলেও
উনি কিছুটা স্বীকার করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আমি যখন দেখুন, ক্ষমতায় বিষয় ছিলাম হচ্ছে তখন আমি এই বিভিন্ন ব্যাপারে বিষয়গুলো আমরা আগেও বলেছি। হ্যাঁ। তখন আপনি যেহেতু ক্ষমতায় ছিল বলতে পারেননি, আজ আপনি ফ্রি হয়েছেন। মানে ভাবুন, আপনার এমনই ক্ষমতার অলিন্দে এমনই ছিলেন যে ক্ষমতা আপনাদের স্বাধীনতা দেয়নি, কখনো। দেয়নি। কখনো বলতে পারেননি আপনারা। তবু আপনাদের ধন্যবাদ যে আপনি সত্যিটা কিছুটা হলেও বললেন। দেখুন, আজকে অরূপ হবে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছে। আজকে অভিষেক ব্যানার্জির যা পরিস্থিতি, দেশ ছেড়ে পালাবার মতো পরিস্থিতি রয়েছে। মৌখালি শওকত মাচ্চোর, সে তো গানই বেরিয়ে গেছে যে কিভাবে সে চুরি করেছে, শুধু মাছ থেকে শুরু করে অনেক কিছু। হ্যাঁ, তাজা নেতা। শওকত মোল্লা কি করেছে, তো সেটা তো আমরা শওকত মোল্লা গায়েব, এত হিরো, এত কিছু ভালো মানুষ, তার জন্য সবাই গলা ফাটিয়েছে, আজকে দেখুন গায়েব। আজকে গুলশানের যে সুশান্ত ঘোষ, কোথায় সেই গুলশান? গায়েব। আচ্ছা, আজকে বলছেন যে ফিরহাদ হাকিম আজকে কেন, দেখুন যদিও এটা তাদের দলের ব্যাপার, আমরা বলতে চাইনি, কিন্তু আজকে কেন ইস্তফা দিতে হলো? কেউ তো তাকে বলেনি। আজকে তার বিবেক ফিরে পেল। আমি বিবেক না, আমার এখানে প্রশ্ন করতে ইচ্ছে করছে জাহাজ ডোবার আগে ক্যাপ্টেনের পালিয়ে যাওয়া নিয়ে। মানে আমার এটা এই কারণেই প্রশ্ন, কলকাতা পুরসভার ভাড়ার শূন্য, চারিদিকে দুর্নীতি, ব্যর্থতা, এই একটা প্রশাসনিক ব্যর্থতার দায় এড়িয়ে যাওয়ার জন্য কি পদত্যাগ? একদমই তাই, একদমই। তিনি নেতাজি ওই বুট পরে হেঁটে ওইখানে জল ছিল, তার আজকের দিনে মনে হয়েছে 15 বছরে তিনি কিছু করতে পারেননি। আজকে তার মনে হচ্ছে যে আমি এটা করতে চেয়েছি, করতে পারিনি। 15 বছর ধরে তিনি কি করেছেন? হয়তো তিনি বলতে পারেন তিনি মিনি পাকিস্তানটা করতে পারেননি, সেই দুঃখটা মনে থেকে গেছে, এটা বলতে পারেন। তিনি হয়তো দাওয়াতে ইসলাম সবাইকে দেওয়াতে পারেননি, তার দেওয়ানোর ইচ্ছে ছিল, সেই জন্য তিনি মনে দুঃখ পাচ্ছেন, সেটা তো বলতে পারছেন না। কারণ এখন তো পালাবদল হয়েছে সেই, এবং তিনি বুঝতে পারছেন যে দাওয়াতে ইসলাম তিনি যাদের দিতে চেয়েছিলেন তারাই পালাবদলটা ঘটিয়ে দিয়েছে। বুঝলাম। তো স্বভাবতই আজকে তিনি জানেন যে এর পরে তার দিকেও পচা ডিম না চলে আসে বা ভালো ডিম না চলে আসে, তিনি ভয়েতে তিনি ইস্তফা, এটা তার ব্যাপার, কাজ করতে পারছেন না। তিনি জানেন যে চুরি, যে ধরনের রাহাজানি, তোলাবাজি, তিনি মন্ত্রী ছিলেন, তিনি মেয়র ছিলেন, দায়িত্ব নিয়ে যেগুলো করেছেন এগুলো ফাঁস হবে, সেগুলো একদম সামনে রয়েছে। সেই জন্যই তিনি ইস্তফা দিয়ে সরে পড়েছেন তাড়াতাড়ি, ঠিক, যে কিছু হওয়ার আগেই আমি সরে পড়ি। তাহলে সুজিত দা কি বলবেন? মানে ওই 98 সালে দল ভাঙিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল, তৃণমূল নামক দলটি উৎপন্ন হয়েছিল, কি হয়েছিল আপনাদের সাথে? শুনুন, আজকে তার ব্যাকফায়ার। শুভ সন্ধ্যা। আজকের পরিবেশ দিবস, এরকম একটা দিনে বলতে পেরে ভালো লাগছে, পরিবেশের সঙ্গে সব রকম পরিবেশ শুদ্ধ হোক। আচ্ছা, শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, তার সঙ্গে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ শুদ্ধ হোক। ওকে, 98-এর কথা বললেন, দেখুন যেদিন মমতা ব্যানার্জি বেরিয়ে গেলেন 98-এ, অল ইন্ডিয়া কংগ্রেস, আমি তখন ওই কাঠের ঘরটা, আমাদের তখন কাঠের ঘর, ওখানে আমাদের প্রদেশ অফিস, সোমেনদা তখন প্রেসিডেন্ট, আমি ওই কাঠের অফিসে সেই দিন প্রেজেন্ট। তখন আমরা জেনে গেছিলাম যেরকম ঘটনা ঘটছে, আমাদেরই এমপি, আমাদের এমএলএদের নিয়ে উনি অলরেডি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন আমি দল করছি। দিল্লি বারবার করে সোমেনদাকে বলছে, হাজি মোহাম্মদ স্ত্রীতে বসে আছি আমরা, দিল্লি বারবার করে সোমেনদাকে বলছে যে ইমিডিয়েট সাসপেন্ড করো। সোমেনদা শুধু বলেছিল একটা কথা, যে ডেড বডির ওপর গুলি চালাতে হবে আমাকে, আমি তাই চালাবো। কেন অলরেডি তিনি দল গঠন করেছেন। সেদিন কিন্তু আমাদের বুকটা ভেঙে গেছিল। জাতীয় কংগ্রেস কি দেয়নি মমতা ব্যানার্জিকে? রাজীব গান্ধী যুব কংগ্রেসের সভানেত্রী করলেন, সোনিয়া গান্ধী পিভি নরসিমহা ক্যাবিনেটে মন্ত্রী করলেন। আর একটা কথা বলি, আমি আজও শ্রদ্ধা করি মানুষটা, বাজপেয়ীজি, মানে ভিন্ন দল করেন, তার মতাদর্শের সঙ্গে আমার মতাদর্শ মিল নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব কাছাকাছি একটা সময় দেখার সুযোগ হয়েছিল, 85 থেকে 89, এই 5 বছর। হ্যাঁ, তা আমি ভদ্রলোককে খুব রিগার্ড করি, রেসপেক্ট করি, আজও করি। সে তার মতো মানুষ আর মায়ের পায়ের দিয়ে প্রণাম করে বাড়িতে এসেছে, উনি সবার সঙ্গে বেইমানি করবেন। এবং আমরা না জেনে 84-এ ওনার নামে ডক্টর বলে প্রচার করেছি, যাদবপুরে ক্যান্ডিডেট, মগরাহাট, আমি মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, যাদবপুরের সঙ্গে 84। বুঝলাম। মানে আপনি যেটা বলছেন, এক মিনিট ধরা শেষ হয়নি, এই ভদ্রমহিলার যে বেইমানিটা কংগ্রেসের সঙ্গে করেছে, দেখুন বেইমানি আর বিশ্বাসঘাতকতা প্রকৃতি যেমন সহ্য করে না, তেমন মানুষ যেমন সহ্য করে না, জনগণও সহ্য করে না। এবং ব্যাক টু পয়েন্ট, একটা লাস্ট বলে দাও, যখন 98 সালে এই বেইমানটা চিনে গেলেন,
আমি বলছি তখন 2011 সালে কি করে তার সঙ্গে জোট করে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ খুব ভালো কথা। 2011 সালের জোটটা এই জন্য করতে হয়েছিল, সময় অনেক কিছু দাবি করে। আজকে বলতে হবে যে তাহলে বিজেপির সঙ্গে আজকের বিজেপি যে ভুল হয়েছে, যখন 98-এ বিজেপির হাত ধরে মমতা ব্যানার্জি আনলো পশ্চিমবঙ্গ আমি চিনি না সরকার, তুমি নিয়ে চলো, তখন তো বুঝতে পারি আজকের বিজেপি খারাপ সেটা বুঝতে পেরেছিল মমতা ব্যানার্জি। 98 তো বিজেপি হাত ধরে এনেছে এবং আনন্দবাজারের ক্যাপশন হয়েছে, আমি নামটা করা উচিত নয় কোনো পত্রিকার, একটা পশ্চিমবাংলার বড় পত্রিকায় বিভিন্ন পত্রিকার ক্যাপশন হলো মমতা ব্যানার্জি হাত ধরে বিজেপিকে এনেছে। সেদিন ভুল হয়নি সেদিন দুটো কারণ ছিল, শুনে রাখুন, তাহলে আপনাকে বলতে হবে, আপনাকে শুনতে হবে। শুনুন, অসামরিক পারমাণবিক চুক্তিতে তখন জ্যোতিবাবু মারা গেছেন, তিনি বারবার করে প্রকাশ করতে বলেছিলেন আর যাই করো আন্ডার পার্লামেন্ট তোমরা অনাস্থা এনো না, এক মিনিট অনাস্থা এনো না, কিন্তু প্রকাশ করাতে কথা অনাস্থা না হলো এবং কংগ্রেস টিকে গেল। সেদিনই সোনিয়া গান্ধী এবং প্রণববাবু বলেছেন নমর, জোড়া বামফ্রন্টকে হারিয়ে দেবো কেরল পশ্চিমবাংলা। তাই সময়ের প্রয়োজনে সেদিন আমরা ধরেছিলাম এবং সেদিন যদি হাত না ধরতাম মমতা ব্যানার্জি জয়দ্রত 12 বছর তপস্যা করে পাণ্ডবদের একদিনের জন্য পরাস্ত করতে পেরেছিল। তৃণমূল যদি 24 বছর মানে দুযুগ তপস্যা করতো তৃণমূল, আমরা যদি ক্ষমতায় না দিতাম, শুনুন 99 তাহলে লড়াই চলবে, মানে আবার কেউ বলবেন আমাকে নিন, এক মিনিট উত্তর দেবো। 99 কিন্তু 100 নয়, আমাদের যাই 3% 4% ভোট সেই ভোটটা পেয়েছিল বলে 11 সালে তৃণমূল ক্ষমতায় গেছিল, না হলে ট্রায়াঙ্গুলার ফাইট হলে আবার সিপিএম ক্ষমতা। 2016 সালে তো ট্রায়াঙ্গুলার ফাইট হলো, তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেল তো। হ্যাঁ জিতে তো বলছি, হ্যাঁ নিশ্চয়ই জিতে। না বললেন যে হতো না, আপনি বলছেন যদি আমরা না থাকতাম জিততে পারতাম। 16 সালে তো আমরা জিতেছি, বিজেপির কোলে বড় হয়েছে তৃণমূল। আজকে বিজেপি না থাকলে ওই জায়গায় তৃণমূল আসতেই পারতো না। ভোট হয়নি 16 সালে 21 সালে ভোটই হয়নি, একই অন্যের পরিপূরক। 16 সালে এটা হচ্ছে বিষয়, শুধু 11 ভোট হয়েছে। না সরকার এই আপনার জাহাঙ্গীর এরাই তো ভোট করেছে, এরাই তো নিজে বাড়ি ভোট করেছে। আজকের ব্যালট চিবিয়ে খেতে হচ্ছে পঞ্চায়েতে, 23-এর পঞ্চায়েত আপনারা দেখেছেন, আপনার টিভিতে দেখেছেন ব্যালট চিবিয়ে খাচ্ছে, ভিডিও চরমে তাহলে ভোট তো হয়নি, জিতবো করতে লোকে, ভোট দিতে না যেতে পারলে আজকে তো গোটা কথা। যাই হোক, এই দলের এখনই বর্তমান অবস্থা থেকে আপনাদের দলের ভালো লাগছে? অবস্থা নিশ্চয়ই ভালো লাগছে। কিরকম? সেদিনের কষ্টটা বুঝুক, সেদিনের কষ্টটা বুঝুক যে আমাদের কি কষ্ট। আমার বুক ভেঙে গেছিল যখন একটা নেতা বেরিয়ে সুব্রত মুখার্জি মেয়র ক্যালকাটা কর্পোরেশনের এমএলএ কংগ্রেসে, ভাবতে পারছেন আমাদের কি কষ্ট হয়েছিল, আমরা কি কষ্ট পেয়েছিলাম আজকে। হ্যাঁ আপনি বলেছেন প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, সেদিন আমাদের কষ্ট হয়নি। এক একজন নেতা যখন বেরিয়ে যেত আমাদের বুক ভেঙে যেত, কিন্তু আমরা দলটাকে আগলে বসে আছি, 49 বছর ক্ষমতায় নেই, কিন্তু বিশ্বাস করি যে আমাদের নীতি আছে, আদর্শ আছে, আজ অথবা কাল টুডে অর টুমোরো আমরা ক্ষমতায় আসবো। বাট একটা দল যার নীতি আদর্শ ছিল না, কেবলমাত্র কতগুলো ভাঁওতা বাজার চোর চিটিং মাছ, একদম চোর চিটিং মাছ, তাদেরকে নিয়ে চলেছে, চলে আজকের এই অবস্থা হবেই তো। এটা আরেকটা কথা বলি, আপনি বলবেন অনেক বললে পরে অনেক বলে দেবেন, মারাত্মক বলছেন। আমি শুধু একটা বিষয়, মানে আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সইকাণ্ড নিয়ে দ্রুত শুনানিতে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভাবুন একবার, আইনকে কত ভয় পাচ্ছেন, এখনো কোর্টের দ্বারস্থ হচ্ছেন। ভাবা যায় একটা দ্রুত বিরতির পরে এই জায়গায় ফিরবো, ঠিক সঙ্গে থাকবেন ততক্ষণ। ফিরে এলাম বিরতির পর। ওই পুরনো প্রশ্নই আবারও, সকল সেই সেনাপতি খালি দৌড়ে দৌড়ে ঘুরছেন রক্ষা কবচ পাওয়ার জন্য। আগে ছিল ইডিসিবিআই এর ভয়, এবার এমন এক কাণ্ডে জড়িয়ে গিয়েছেন যে ছি বদনাম হয়ে গিয়েছে। সেটা থেকে বাঁচবার জন্যও সে বারবার দৌড়ে দৌড়ে ঘুরছে। বাড়ি নিয়ে তো প্রবল সংশয়ের জায়গা দিয়ে বড় বড় লেকচার মারলেন, তারপরে আবার সুরসুর করে সময় চাইল। এরা কারা? তার মানে একটা বিষয় বুঝে নিতে হবে যে এরা ঘটনা ঘটিয়েছেন, তাই তো সৌরভদা? মানে আমি যদি এটা ধরে নিই তাতে খুব স্পষ্ট তার সহজ উত্তর, আইনকে না হলে তো আর ভয় পেতেন না, এটা তো ভয় পাচ্ছেন না। বিধায়করা তো বলছে যে আমার ওইটা আমার সই না, বহু বিধায়ক তো বলছে, তাই এখানে আমি আলাদা করে কি বলবো। বিষয়টা হচ্ছে যে আমি ওই যে একটা কথা আবার বললাম, এই যে বলছি না 2026-এ অনেকে বলছে যে 2026-এ এই ঘটনার পরে এই কর্মীরা বেরিয়ে যাচ্ছে, নেতারা বেরিয়ে যাচ্ছে, এরা সব বেঈমান গদ্দার, এই কথাগুলো বলছে। বিষয়টা তা না। আমরা তো বলছি আমরা 91 সালে, 96 সালে, 2001 সালে, 2006 সালে হারার পরেও আমরা নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তাম। এই যে সেনাপতি কথাটা বললে, সেনাপতিটা কি? সেনাপতি হচ্ছে যখন রাজা বিপদে পড়বে তখন সেনাপতি আগে থাকবে রাজার। আজকে আমরা 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকে তুমি আমাকে বলো প্রায় 20-22 দিন 26 দিন পর্যন্ত কোন নেতা আমাদের মতন কর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে? ফলতা দেখলাম তো পুনর্নির্বাচনে, হ্যাঁ ওটা বললাম, ফলতাতে পর্যন্ত
সেই দেখা যাচ্ছে যে নীল শিয়ালের গল্প, শিয়াল নীল বালতির মধ্যে পড়ে গেছে, শিয়ালের গাটা নীল হয়ে গেছিল, ব্যাস ভগবান ভগবান করে সব শিয়ালকে দেবতা ভাবতে শুরু করলো, তারপর শিয়ালের গায়ে যে জল টল পড়লো আবার সে নীল রং চলে গেল, বিষয়টা সেরকম হলো। কিন্তু আমরা কিন্তু কখনো সিপিএম আমলে পর্যন্ত আমরা হেরে যাওয়ার পরেও আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়ে গেছে আক্রান্ত কর্মীদের পাশে, আমরা নতুন করে উজ্জীবিত হয়ে দলটা আবার করার চেষ্টা করেছি। এই যে 2026 সালে হেরে আবার এই যে হার, তার জন্য আমরা কেউ বেরিয়ে যাচ্ছি না। কিন্তু বিষয় হচ্ছে যদি এরকম কোনো রাজপুত্র সেনাপতিকে রাখা হয় যার গালে একটা টোকা মারলে লাল দাগ হয়ে যাবে, আপেলের মতন দেখতে হবে, যার বাইরে ঢুকতে হলে আমার মতন সৌরভ দত্ত আমি ঢুকেছিলাম, আমার জামা প্যান্ট বাদ দিয়ে বাকি সব খুলতে হয়েছিল, সব খুলতে হয়েছিল আমাকে, ঘড়ি থেকে শুরু করে কোমরের তাবিজ থেকে শুরু করে সব খুলে আমাকে ঢুকতে হয়েছিল অভিষেকের বাড়ি। কেন? মানে এটা মানে আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা ক্রিমিনাল, আমরা আতঙ্কবাদী? তাহলে ডাকছো কেন? যদি চেনোই যদি আমাদেরকে, যখন ডাকছোই যখন আমার বায়োডাটা দেখতে বা আমি কিভাবে ভালো বলি কি না বলি এগুলো দেখতে, ডাকছো কেন? তারা ডাকবেই যদি। এরকম অপমানজনক শুধু এটা আমার সঙ্গে হয়নি, আজকে বলার পজিশনটা পর্যন্ত ছিল না যে দলের মধ্যে, আমার কথা তো ছেড়েই দাও, আজকে দেখো সমস্ত এমএলএ এমপিরা বলছে বলার পরিসর ছিল না। স্নেহাশিস চক্রবর্তীর মতো একটা ভদ্রলোক, সে বলছে আমাদের বলার পরিসরটা ছোট হয়ে গেছিল। আমরা কোন ছাট, আমরা তো এলাকার সামান্য দমদমের এলাকায় রাজনীতি করি। আসলে বিষয়টা কি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, দেখো এটা সত্যি কথা, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিল সিপিএম কে সরানোর জন্য, এবং যার জন্য তখন বিজেপির একটা অংশ, কংগ্রেস সবাই সাপোর্ট দিয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সিপিএম সরতো না। আজও আমরা বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা যদি শুধু একা থাকে তাহলে সেখানে আমরা লড়াই থেকে কামব্যাক করতে পারি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ছিল চাটুকার পরিবৃত্ত, এবং ওই চাটুকার পরিবৃত্ত হয়ে তার কানে যাতে কোনো কথা না পৌঁছায়, এবং বিভিন্ন অভিশাপের যে দলগুলো তৈরি হয়েছিল, অভিশাপের দল, এই অভিশাপের দলগুলোর জন্য আমরা কর্মীরা রীতিমতো দিনের পর দিন দলে থেকেও ভুগেছি, এবং যার জন্য আজকে কিন্তু বিজেপি হারায়নি তৃণমূলকে। আমি তোমাকে বলছি বিজেপি তৃণমূলকে হারায়নি, এই তৃণমূলের কর্মীদের, পুরনো কর্মীদের কান্না, তাদেরকে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, এই তৃণমূলের যে হায়, এই হায় মুকুল রায়ের চোখের জল, তাপস পালের চোখের জল, সোনালী গুহর চোখের জল, এদের চোখের জলে তৃণমূল কংগ্রেস আজকে হেরে গেছে। অভিষেককে গ্রেফতার হতে দেখতে চান তো সৌরভদা? আমি জানি না অভিষেক, হ্যাঁ অভিষেককে গ্রেফতার হতে দেখতে চান? আমি না, এইসব দেখো আমি এইসব বলতে পারবো না ও কি করেছে, ও যদি কিছু না করে থাকে গ্রেফতার হবে না, আর যদি কিছু করে থাকে গ্রেফতার হবে। ওকে, চলুন। ইন্দিরা গান্ধীও গ্রেফতার হয়েছে, কিন্তু আমি এটা আমি না তুলনা করছি না, আমি নেতা হিসাবে রাজনৈতিক গ্রেফতার হতেই পারে, সেটা আমি বলছি না, আমি তুলনা অবশ্যই। আমার প্রশ্ন হচ্ছে সৌরভদা যেটা বললো মারাত্মক, মানে আমি সৌরভদাকে দেখুন, আমরা কর্মীরা কি জানেন, আমি একটা কথা তোমাকে বলো, আমরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, যা করবে তাই না, এখন থেকে কিন্তু যা বলবে তাই মেনে নেব না, দরকার দল করবো না, দল থেকে বার করে দিই। আমরা পিছন দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর কোন যুবরাজ, অভিশাপ, এই সেই কোন ছবি আমরা দেখতে চাই না। তাতে যদি তৃণমূল কংগ্রেস রাখলে রাখবে, তৃণমূল কংগ্রেস যদি বলে না তোমার দল করতে হবে না, করবো না, দল করে খাই না, তো দল থেকে চাকরি নিয়ে নি। ঠিক আছে, চলুন ফাল্গুনিদির কাছে আসবো। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি জানি না তৃণমূল কংগ্রেসের আর কি পড়ে আছে, অবশ্যই শুধু মমতা পড়ে আছে, মমতাই পড়ে আছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্ফুলিঙ্গ যেখান থেকে বিশাল দাবানল ছড়াতে পারে, শুধু এই চাটুকারদের ছড়াতে হবে। আচ্ছা, তাহলে সেই তো কালীঘাটে সেই বেঈমানের সঙ্গে রাহুল গান্ধী বারবার করে বৈঠক করতে চাইছে যে আপনার সঙ্গে থাকতে চাই, বলবেন না এইসব বলবেন। এনডিএ জোটে আছে তাই, এনডিএ না, ইন্ডিয়া, আইএনডিআই, বেশ ফাল্গুনিদি, মানে ইন্ডিয়া জোটে আছে তাই এটা চলবে, মানে এটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী সময় হয়তো আরো বাড়বে, তাই তো ফাল্গুনিদি? মানে পরিস্থিতি যা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন এই জায়গায় এখনো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন? তিনি তো প্রমাণ করে দিচ্ছেন বারবার যে আমার সময় লাগবে, দোষী। এটা কি আর বলতে আর বাধা থাকছে? আর দেখুন, দোষী তো উনি সব দিক থেকেই, সেটা তো সেই জন্যই তো ডিমটা মানুষ ছুঁড়ে মারছে, সামনে বেরিয়ে এসছে। উনার যে 2000 পুলিশ নিয়ে ঘুরে বেড়ানো, জনতার গর্জন, ক্যাপশন, সেই ক্যাপশন তো শেষ। আজকে তো মানুষ বাইরে বেরিয়ে এসছে, মানুষের উপর যে অত্যাচার করেছে, যে ধরনের প্রতারণা করেছে মানুষের সাথে, মানুষ আজকে তাকে যোগ্য জবাব দিচ্ছে। আজকে সরকার সরে গেছে, ক্ষমতা চলে গেছে, মানুষ আজকে জবাব দিচ্ছে যে আমরা ওর বিচার করব, কিন্তু পুলিশ দিয়ে আমরা থামিয়ে রেখেছি। আমাদের সরকার, মানুষের সরকার, সেটাকে থামিয়ে রেখেছে যে আমরা আইন নিজেদের হাতে নেব না, বিচারক বিচার করবে, আইন অনুযায়ী তার বিচার হবে, বিচার তো হবেই হবে, এর কোনো ভুল নেই।
এবং আমি বলছি বিধায়করাই প্রমাণ করে দিয়েছে, তারা বলেছে এই সই আমাদের নয়। সে সই যে জাল হয়েছে এটা তো কোর্টে গেছে, বিচার হবে, কিন্তু তার আগে জলের মতো পরিষ্কার আমার সই আপনি দিয়েছেন, আমি বলছি ওটা আমার সই নয়, এর থেকে বড় প্রমাণিত প্রকাশ্যে বিচার হয়ে গেল। এর থেকে আবার আদালতে গিয়ে কি বিচার হবে, নিশ্চয়ই আইনের প্রক্রিয়া আছে, আইন তার মতো তার রাস্তা নেবে, কিন্তু দুর্নীতি মানে কেবলমাত্র মানে টলিউড নয়, মানুষের একদম রান্নাঘর থেকে শোয়ার ঘর থেকে শুরু করে একদম রাস্তায় অবধি পৌঁছে গেছে, মানুষের ঠাকুর ঘর অবধি পৌঁছে গেছে এদের এই দুর্নীতি। মানুষ কিন্তু আর ছাড়বে না। এবং আপনি দেখুন আজকে সেই সোনাপাপ্পু থেকে শুরু করে আজকে শান্তনু সিংহ বিশ্বাস থেকে শুরু করে আজকে ইডির তদন্তে তার দুবাইয়ের যে সম্পত্তি সেগুলো সমস্ত কিছু কিন্তু সামনে আসছে আজকে মানুষের, এবং কালো টাকা যে হাওলার মাধ্যমে পাচার হয়েছে, মানে আমি বলছি দুর্নীতির সমস্ত কিছু টাচ করে গেছে, কোনো জায়গা এমন নেই যেখানে তৃণমূল দুর্নীতি করেনি। আরেকটা কথা আমি বলি, এই যে মমতা ব্যানার্জি এগুলো জানেন না, এটা কখনো হতে পারে না, এত বড় দুর্নীতি। দেখুন একটা দুর্নীতি, দুটো দুর্নীতি, চারটে দুর্নীতি না জানতে পারে, হতে পারে, কিন্তু যেখানে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাদ, মমতা ব্যানার্জি সাধু, এটা কিন্তু মানতে পারবো না। হ্যাঁ, মমতা ব্যানার্জি নিশ্চয়ই নেত্রী, তিনি প্রাইভেট লিমিটেড কোম্পানির নেত্রী ছিলেন বলেই আপনাদের মতো যারা কার্যকর্তা ছিলেন তাদের কথা সেই অবধি পৌঁছায়নি। যদি এটা দল হতো তাহলে নিশ্চয়ই আপনাদের কথা সেই অবধি পৌঁছানোর ব্যবস্থা থাকতো। সেই জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেখানে মালিকের কাছে সব খবর যায় না, এটাই স্বাভাবিক। মমতা ব্যানার্জি তৃণমূলের মালিক ছিলেন, আর অভিষেক ব্যানার্জিকে তারপরেই সেই মালিক তিনি তৈরি করেছিলেন, তো সেইটা মানুষ মেনে নেয়নি। এবং যে অত্যাচার রন্ধ্রে রন্ধ্রে হয়েছে এটা আমি বিশ্বাস করি না, বা এই পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করেন না যে মমতা ব্যানার্জি জানতেন না। সেই জন্য সততার প্রতীক যে পোস্টার তিনি প্রথম থেকে শুরু করেছিলেন সেই পোস্টার কিন্তু সরিয়ে দিয়েছেন। আজকে রবীন্দ্রসঙ্গীত এইগুলো তো ডেফিনেটলি বলতে হবে, সৌরভদা ডেফিনেটলি বলবেন, কারণ এটা তো খুব ফ্যাকচুয়াল কথা যেটা ফাল্গুনিজি তুললেন এই মুহূর্তে দাঁড়িয়ে, হয়তো প্রত্যেকের মনেই প্রশ্নটা। আমি একটা দ্রুত বিরতি নেবো, কারণ এরপর তো আরো ছোট খাটো অনেকে পড়ে রয়েছেন যাদের ছবি আমরা দেখাবো, ডেফিনেটলি আলোচনাতেও আসবো, ততক্ষণ সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। আর যে কটা ছবি আমি বলছিলাম না, মানে যেগুলো তো আলোচনা যেতেই হবে, কারণ আমরা লাগাতার যে ছবিগুলো দেখছি তার মধ্যে থেকে অনেক প্রশ্ন উঠছে। এই যেমন ধরুন খাটের তলা থেকে পাকড়াও হলেন একজন তৃণমূল নেতা, আমরা কোচবিহারের সেই ছবি দেখেছি। আজকে দাঁড়িয়ে এই ছবিটা যে দেখছি এরকমটা নয়, বিভিন্ন জায়গায় কোথাও পুরপ্রধান, আজকে আমরা দমদমেও দেখলাম পুরপ্রধানের বাগান বাড়ি, সেখান থেকে কি তৈরি হলো না, সেখানে বিভিন্ন ধরনের ত্রিপল, সমস্ত সাধারণ মানুষের যে জিনিসপত্র যেগুলো দিতে হয় উত্তর দমদমের পুরপ্রধানের সেই বাগান বাড়ি থেকে আমরা দেখলাম, সেগুলো লাগাতার একের পর এক সেই ছবি সামনে আসলো। তারপর কি করা হলো, বাড়িটা ভাঙচুর করা হলো, অর্থাৎ কাঁচ ভেঙে দেখা হলো, একটা গাড়ি করে নাকি সেগুলো নিয়ে যাচ্ছিল। এটা যেমন একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, আরেকটা ছবি আজকে এটা আমরা দেখলাম। আমরা বিকেলবেলা যখন এই ছবিটা দেখতে পাচ্ছি তখন প্রশ্ন উঠছে, কারণ এই বিধান বিশ্বাস যার বিরুদ্ধে লাগাতার বহু অভিযোগ উঠেছে, এই দেখুন ত্রাণের কম্বল উদ্ধার হচ্ছে পুরপ্রধানের বাড়ি থেকে। ভাবতে পারেন শুধু এখানেই শেষ নয়, আমরা ক্যানিংয়ে দেখেছি অন্যের জায়গা জবরদখল করে শওকত মোল্লা, তার ছেলে, তার বউ লাগাতার অভিযোগে বিদ্ধ। আজকে ফেরার ঘোষণা করতে হয়েছে, মানে শওকত মোল্লাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, এনআইএ বলছে পলাতক। ভাবুন একবার, মানে এরা নাকি নেতা, এরা হচ্ছে দেশের সার্বভৌমত্বের যখন প্রশ্নের জায়গা আসছে তারা পালিয়ে যাচ্ছে, তার মানে এরা যে প্রকৃত দোষী তারা প্রমাণ করে দিচ্ছে, তাই নয় কি? আপনারা কিভাবে দেখছেন গোটা বিষয়গুলো ডেফিনেটলি আজকে বলবেন। ক্যানিংয়ে আমরা দেখতে পেলাম লাগাতার সেই ছবি, শুধু এখানে নয়, লাগাতার আমরা আরো যে ছবি সমস্তগুলো দেখতে পাচ্ছি তাতে বিভিন্ন প্রান্তে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। আমরা উলুবেরিয়াতে দেখতে পেয়েছি সেই চোর চোর স্লোগান, আজকে বিধায়ক দেখুন ঝাঁটা দিয়ে পেটাচ্ছে, এই দেখুন। উলুবেরিয়ার বাগনানের এই ছবি, অরুণাভ সেন তৃণমূল বিধায়ক, তার ছবিতে ঝাঁটা পেটা করা হচ্ছে। আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, তাহলে একটা রাজনৈতিক দল 15 বছর ধরে কি করেছে তা ঘুরাক্ষুরো টের পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা ফাল্গুনি দিয়েও তুলেছেন, সাধারণ মানুষও তুলছেন। যতই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে এসে কাটাছেড়া হোক, কিন্তু এই প্রশ্নটাও সমানভাবে গুরুত্ব রাখে। আমি এই ছবিগুলো নিয়ে আমি একটু ফাল্গুনি দিয়ে আপনার থেকে নিয়ে আমি রিয়াকশন সৌরভদার থেকে নেব ডেফিনেটলি, কারণ আমরা এই ছবিগুলো দেখছি।
আমরা এই ছবিগুলো দেখে দেখে ক্লান্ত বিধ্বস্ত হয়ে যাচ্ছি বারবার, যে কি অবস্থায় দলটা। আপনি বলছেন যে চাকরি দুর্নীতি, মমতা ব্যানার্জি কি সত্যি জানতেন না? নাকি তিনি পেছন থেকে প্রশ্রয় দিয়েছেন? আজকে বলুন তো, মমতা ব্যানার্জি এই যে বলছেন আমরা লক্ষ্মী ভান্ডার দিই, এত পুরুষ মানুষের নাম, মমতা ব্যানার্জি জানতেন না? কেন রাগ হবে না? কেন মানুষ আজকে ক্ষমতা পরিবর্তনে আজকে যারা বলতে, ভাবুন আমার নামে 38টা কেস রয়েছে, আমি বারবার বলেছি আপনাকে, আমি বোমবাদী, আমি খুন করেছি, আমি মার্ডারার। ভাবুন, ইভেন 18 সালে আমাকে রেপ কেস পর্যন্ত দিয়েছে, যেটা মহিলাদের ক্ষেত্রে হয় না, আমি নিয়ে গিয়ে করিয়েছি। মানে এটা বলতে আমাদের খারাপ লাগে, মানে অত্যাচারটা কোন জায়গায় হলে মানুষ এইভাবে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে আজকে চোর চোর বলতে, তারা বলছে যে এতদিন আমাদের প্রতারণা করেছো, আজকে ক্ষমতার জন্য আমাদের অত্যাচার করেছো, আমাদের বন্ধ টোটো অটো বন্ধ করে দিয়েছো, আমাদের কাটমানি নিয়েছো, সিন্ডিকেট করেছো, যে জমি কিনবে তাকে টাকা দিতে হবে, যে বিক্রি করবে তাকে টাকা দিতে হবে, ওইখান থেকেই তাদের বাড়ি ইট বালি সিমেন্ট নিতে হবে, এই কি অত্যাচার। ভর্তি হবে, আপনি দেখলেন সুরেন্দ্রনাথ কলেজে টাকা কিরকম উদ্ধার হচ্ছে, ভাবুন কলেজের মধ্যে যে যে জিনিস উদ্ধার হয়েছে, এগুলো ভাবা যায়? তা আপনি বলছেন এগুলো মমতা ব্যানার্জি কিছু জানতেন না? এটা কি সম্ভব যে পুলিশ মন্ত্রী, পঞ্চায়েতের অফিস, পঞ্চায়েতের ছাদে উদ্ধার হচ্ছে সব আপত্তিকর জিনিস? আজকে আমরা যখন বলেছি যে স্কুলের ছাদে বোমা, স্কুলের আলমারিতে আর্মস, আজকে এগুলো কোথা থেকে আসছে? মমতা ব্যানার্জি এগুলো জানেননি। কেন তিনি এইগুলো বারবার করে এদেরকে আড়াল করতে চেয়েছেন? যতবার রেপ হয়েছে, যেখানে যেখানে হয়েছে, মমতা ব্যানার্জি এই রেপিস্টদের আড়াল করতে চেয়েছে, যারা চুরি করেছে তিনি তাদেরকে আড়াল করতে চেয়েছে। তিনি তো বলতে পারতেন যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে। আপনার কথা ধরেই ফাল্গুনি দিয়ে আমার সৌরভদার কাছে প্রশ্ন, আমরা একটা ক্লিপস দেখেছিলাম ব্রাত্য বসুর, আমার ছেলেরাই চাকরি পাবে তৃণমূলের। আমি আজকে প্রশ্ন করতে চাই সৌরভদাকে, ব্রাত্য বসু কোথায়? তার তো কোনো রকম সারা শব্দ পাচ্ছি না এবং দেখতেও পাচ্ছি না আমরা। জানি না, আমার কাছেও খোঁজ নেই সেরকম যে কোথায় উনি আছেন। তো উনি তো দমদমের আমাদের বিধায়ক ছিলেন, তো জানি না উনি এখন কোথায়। তো আমি আপনার এলাকা আপনারা খোঁজ পাচ্ছেন না কোনো? আপনি তো, আমি তো দেখো, আমি তো নিমিত্ত মাত্র মাটির কেঁচো, হ্যাঁ, তা বড় বড় নেতাদেরই দেখা যাচ্ছে না। আমি এই সূত্রে একটা কথা বলবো, যখন তৃণমূল এসেছিল, ঠিক আমরা যে সিপিএম এর দুর্নীতির কথা বলি, সেই দুর্নীতিবাজ লোকগুলোকে যদি সঠিকভাবে প্রশাসন দিয়ে ধরাতো, তাহলে তৃণমূল হয়তো আজকে এত তাড়াতাড়ি এত দুর্নীতিতে ইনভলভ হয়ে আমি একটা শুধু কথা বলি, এটাও কিন্তু একটা আমি যেরকম আজকে আমাদের সরকার আসার পর দেখুন একদম আপনি দেখছেন মাটির তলা থেকে টাকা বেরোচ্ছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে কাজটা শ্রমিকবাবু করেছেন, যে আমি বিজেপিকে তৃণমূলীকরণ হতে দেবো না, এটা যদি 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় করতো, যে আমি তৃণমূলকে সিপিএম করণ হতে দেবো না, তাহলে আজকে এই দশা হতো না। 2011 সাল থেকে বানের জলের মতো সিপিএম এর মানে গুন্ডারা ঢুকেছে, সিপিএম এর হারমাদরা ঢুকেছে আমাদের দলে। এবং সবচেয়ে বড় কথা, কিছু লাট সাহেব বক্তব্য শুনেছিলাম, 21 সালে যারা বেইমানি করবে তাদেরকে এই দলে ঢোকার কোনো জায়গা নেই। 21 সাল চলে গেল, কর্মীরা সেই ছাগলের 3য় নম্বর সন্তান, সেই বেইমান যাদের বিরুদ্ধে আমরা বলছি, সেই বেইমানদেরকে আবার 21 সালে বিজেপি থেকে আমাদের দলের মধ্যে ঢুকিয়ে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে। এবং যার জন্য তৃণমূলের এই পতনটা অবশ্যম্ভাবী ছিল, কারণ বেইমানে দলটা ভরে গেছিল, সৎ লোক চোখে পড়ছিল না। ওই যে বলছিল খুঁজে নেব, আমাদের খুঁজে পাইনি, মানে ভালো ভালো যারা লোক, শুধু আমি একা ভালো না, এরকম ভালো ভালো লোকদের খুঁজে পাইনি, খুঁজে পেয়েছে হারমাদ। জয়প্রকাশ মজুমদার, এই যে রাজীব বন্দ্যোপাধ্যায় কেন বিজেপিতে থাকতে পারলো না? কারণ এখানে চুরি করতে পারবে, সেই জন্যই তো তারা ফিরে গেল আবার তৃণমূলে। যেটা তারা ভেবে এসেছিল সেটা বিজেপিতে হলো না, বলে আবার তৃণমূলে চলে গেল, সেখানে তারা জায়গা পেল একদম। এবং আপনি ভাবুন, আমি বলছি মমতা ব্যানার্জি বুঝেই জেনে শুনেই এদেরকে নিয়েছে এই ধরনের কাজ করবে বলে, কারণ না হলে এত পরিমাণ দুর্নীতি কখনো সম্ভব নয় যদি ওপর নেতৃত্ব, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর হাত মাথায় না থাকে, তার প্রশ্রয় না থাকে, তাহলে 2, 3, 4টে দুর্নীতি হতে পারে মমতা ব্যানার্জিকে আড়াল রেখে। এত বড় মহা দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি কখনো সম্ভব নয়। তাই ওপর থেকে নিচ অবধি আমরা বারবার বলেছি যে তৃণমূল মানে চোর, আর তৃণমূলের সবাই চোর, ওপর থেকে নিচ। আমি বলি না, সবাই বলবেন না, সব কোনো দলেই সবাই খারাপ হয় না, সবাই চোর হয় না। আমি শুধু একটা কথাই বলবো, আবেদন আমার শুভেন্দু অধিকারীর মহাশয়, মুখ্যমন্ত্রী, তার কাছে একটাই আবেদন, আইনের পথে সমস্ত বিচার চলুক, কিন্তু কোমরে দড়ি পরিয়ে যে কাজটা হচ্ছে
এটা কিন্তু মানবতা বিরোধী। সে যেই হোক না কেন, বিজেপির কেউ অন্যায় করে তার কোমরে দড়ি পরিয়ে তাকে রাস্তায় ঘোরানো যায় না, বা তৃণমূলের কেউ হোক বা কংগ্রেসের কেউ হোক, এই দৃশ্যটা বাংলার পক্ষে খুব খারাপ হচ্ছে। আমি একটা কথা বলি, আপনি ঠিক বলছেন। আমি একটা কথা বলি, আপনি আজকে বলছেন আপনার খারাপ লাগছে। ভাবুন তো, যেদিনকে বলেছিল মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বেঁধে টেনে আনবো, সেদিনকে আমাদের কতটা খারাপ লেগেছিল। তিনি দেশের প্রধানমন্ত্রী ছিল। আজকে কোন চোর নেতাকে যদি ঘোড়ায় অন্যায় করছে, আপনি বলছেন আমরা বারণ করব, হাইকোর্ট বলছে অন্যায় না, আমি বলছি আমি আবেদন তো করতেই পারি না, আপনি আবেদন করবেন একদম। আমি আপনার আবেদনকে একদম আমি অবমূল্যায়ন করছি না, আমি বলছি আপনি ঠিক বলছেন। তাহলে আমি বলছি আজকে আপনি ভাবুন, এটাও আপনি বলুন যে যেদিন মোদিজিকে বলেছিল কোমরে দড়ি পরিয়ে আনবো, মমতা ব্যানার্জি বলেছিল সেটা ভুল ছিল এবং তার জন্য তার পানিশমেন্ট হওয়া উচিত। চলুন সুজিত দা, 30 সেকেন্ড, খুব বেশি সময় পাবো না। হ্যাঁ, সময় তো শেষ হয়ে একদম। গেছে। দেখুন, মমতা ব্যানার্জির একটাই টার্গেট ছিল, যে সিঁড়ি দিয়ে উঠবে সেই সিঁড়িতে লাথি মারবে। আচ্ছা। এবং অতীত ইতিহাস তাই বলেছে। 11 সালে ক্ষমতা আসার এক বছর কয়েক মাস পরে আমাদেরকেও লাথি মেরে সরিয়ে দিয়েছে। এবং তখন তার একমাত্র টার্গেট বাংলায় যে কংগ্রেসকে কত ক্ষতি করা যায়। তাতে তৃণমূল, সে সিপিএমের যত পচা, যত হারমান, যত রকম দুষ্কৃতিকারী সবাইকে ডেকে আনতে হবে কংগ্রেসকে জব্দ করার জন্য। একটাই টার্গেট তখন বিজেপি টার্গেট নয়, তখন কিন্তু কংগ্রেস টার্গেট। এবং ইতিহাস তাই বলছে। এবং বিজেপি যেমন কেন্দ্রে বলছে যে কংগ্রেস শূন্য ভারতবর্ষ, এখানে মমতা ব্যানার্জি বলেছে যে সাইনবোর্ড ও ইয়ে হয়ে ক্যালেন্ডার করে দেবো অমুক তুমুক। একটাই কারণ, এই যে বেনজল ঢুকিয়েছে, এটা ঢুকানোর তো দরকার, নাহলে হবে কি করে। আর ওই যে মমতা জানে না তা নয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অভিষেককে বাঁচাতে গিয়ে মমতা জেনেও না জানার অভিনয় করেছে। আচ্ছা, হ্যাঁ, প্রিন্ট টু মানে আনসিন না দেখার অভিনয় করেছে। এই অভিনয় তার ফলশ্রুতি। আর আমি জানি না পুলিশ মন্ত্রী, এটা যদি কেউ বলে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে মানতে রাজি নই। কারণ ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যের যে কোনো মুখ্যমন্ত্রী সারাদিনে কি হয়, তার পুলিশ মন্ত্রী বা তার পুলিশ প্রশাসন, জবাবদার পুলিশ প্রশাসন তাকে একটা ব্রিফ করে। একদম আরজিকর কারণে মিনিট টু মিনিট কথা বলেছেন। হ্যাঁ, সেটা এই চ্যানেলে কথা হয়েছে, এই চ্যানেলে দেখানো হয়েছে যে প্রতি মুহূর্তে আমি কথা বলেছি। জেগে আমি কন্টিনিউ, আমি এর সাথে যোগাযোগ। আবার ঠিক এই জায়গাতেই প্রশ্ন ছিল। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ফাল্গুনিদি, সৌরভদা, সুজিতদা, প্রত্যেককে। দেখুন, সামগ্রিক আলোচনা চলবে, কিন্তু আলোচনার মধ্যেও যে আলোচনাগুলো খুব গুরুত্ব রাখে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করলাম আজকে। এখন দেখা যাক আগামী সময় পরিস্থিতি আরো কোন জায়গায় যেতে চলেছে। নজর থাকবে আমাদের দৃঢ়ভাবে। দেখতে থাকুন সিএন।